শুরু হলো সব খবর। নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জান্নাতুল কলি। টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার মাঠের দখল নিয়ে মাওলানা জুবায়ের এবং মাওলানা সাদ অনুসারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি এখনো থমথমে। সরকারি নির্দেশনা মেনে ময়দান ছাড়তে শুরু করেছেন সাদপন্থীরা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ এবং সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি। ইজতেমার ময়দান এবং আশেপাশের ৩ কিলোমিটার এলাকায় সব ধরনের সভা সমাবেশ অবস্থান মিছিলে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। আর এর আগে গতরাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ৪ জন নিহত এবং আহত হন শতাধিক। টঙ্গীর ইজতেমা মাঠের দখল নিয়ে কদিন ধরেই উত্তেজনা চলছিল মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের মধ্যে। গতরাতে দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে তুরাগ তীর। পুলিশ ও স্থানীয়রা জানায় জোর ইজতেমার অনুমতির জন্য অপেক্ষায় ছিলেন সাদ অনুসারীরা। রাতে তাদের সাথে যোগ দেন আরও অনেকে। এদিকে আগে থেকেই ইজতেমা মাঠে অবস্থান করছিলেন জুবায়ের পন্থীরা। এক পর্যায়ে তুরাগ নদের পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকেন সাদ অনুসারীরা। এ সময় দুপক্ষের মধ্যে বাধে সংঘর্ষ, হতাহত হন অনেকে। আহতদের বেশিরভাগকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। এক পর্যায়ে হাসপাতাল প্রাঙ্গণেও দেখা দেয় উত্তেজনা। অতিরিক্ত পুলিশের পাশাপাশি অবস্থান নেয় সেনাবাহিনী। তাদেরকে বোঝানো হয়েছে এবং বলা হয়েছে যে এখানে হচ্ছে আপনাদের জাকাত যাতে ক্লিয়ার করে এবং এখানে সংঘর্ষের যাতে না হয়, কোনো রকম ঝামেলা যাতে না হয়, এই জন্য আমরা এখানে মোতায়েন হয়েছি। সংঘাতের জন্য জুবায়ের পন্থীদের দায়ী করেছেন সাদ অনুসারীরা। ঠিক 3:30 থেকে 4টার মধ্যে কামারপাড়া ব্রিজের নিচ থেকে আমাদের সাথীদের উপর আক্রমণ করা হলো। ইট পাটকেল নিক্ষেপ করা হলো, এরপরে লাঠির মাথায় মশাল আগুন জ্বালিয়ে নিক্ষেপ করা হলো। আমরা তো কোনো ঝামেলা করার জন্য আসি নাই, আমাদের মেন মাকসাদ যে আমরা জোর করব, জোরের জন্যই আসছি। সংঘর্ষের পর জুবায়ের অনুসারীরা আশেপাশের বিভিন্ন এলাকায় অবস্থান নেন। শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করে তাদের আরেকটি অংশ। এতে প্রায় 2 ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সংঘর্ষের জন্য সাদ অনুসারীদের দায়ী করেন তারা। তাহাজ্জুদের নামাজরত অবস্থায় এবং আমাদের কিছু সাথী ঘুমেছিল, এই সময় তারা অতর্কিত হামলা করে এই ইজতেমাকে বানচাল করার জন্য, এই তাবলিগ জামাতকে বানচাল করার জন্য শান্তিপূর্ণ জামাতের উপর তারা হামলা করছে। সংঘাতের ঘটনায় ইজতেমা ময়দান সহ আশেপাশের 3 কিলোমিটার এলাকা জুড়ে সব ধরনের সভা সমাবেশ, অবস্থান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে পুলিশ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি। 400-র মতো সশস্ত্র বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে। পাশাপাশি র্যাব আছে, বিজিবি 4 প্লাটুন বিজিবি নিয়োজিত রয়েছে। আমরা পুলিশ প্রায় 300 পুলিশ ফোর্সে বিবিএন সহ আমরা নিয়োজিত আছি। ইজতেমা ময়দান খালি করতে সরকারি নির্দেশের পর সেখান থেকে সরে যেতে শুরু করেন সাদপন্থীরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। টঙ্গীর ইজতেমার ময়দান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, একটু জানাবেন সাদ অনুসারীরা ইজতেমার ময়দান ছেড়ে চলে গিয়েছেন কিনা, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? জি কলি, ইতিপূর্বে কিন্তু মাওলানা সাদ অনুসারী যারা রয়েছে তারা কিন্তু মাঠ ত্যাগ করেছে, অর্থাৎ তাদের যে যার বাড়ি অর্থাৎ বিভিন্ন জেলায় যারা এসে এখানে উপস্থিত হয়েছিল তারা কিন্তু ইতিপূর্বে কিন্তু মাঠ খালি করে দিয়েছে। এখন কিছু কিছু কিন্তু যারা মুসলিম রয়েছে তারা কিন্তু তাদের মালপত্র নিয়ে তাদের যে পরিবহন রয়েছে সেই পরিবহনের অপেক্ষা করছে। হয়তোবা সেটি বেশ কয়েক ঘন্টার মধ্যে এটি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমি যদি ইজতেমার ময়দানের কথা বলি, সেক্ষেত্রে বলবো যে ময়দান পরিপূর্ণ খালি হয়েছে। এখন বলা চলে প্রশাসনের নিয়ন্ত্রণে টঙ্গী ইজতেমার ময়দান। সেখানে আমরা দেখছি প্রত্যেকটি মূল ফটক এবং ভিতরে গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের পক্ষ থেকে যদি বলি যে সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ তারা অবস্থান নিয়েছে। অর্থাৎ প্রত্যেকটি মাঠের খিত্তা কিন্তু সকল মুসলিমদের কিন্তু আসলে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। যদিও মুসলিমরা বলছে যে তাদের যে সাতপন্থীদের যে জোর ইজতেমা সেটি তাদের যারা শীর্ষ মুরব্বীরা রয়েছে তারা শীর্ষ মুরব্বীদের সাথে কথা বলে আসলে এটি কবে করা হবে, কোথায় করা হবে, কখন করা হবে সেটি জানিয়ে দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত যদি বলি সেক্ষেত্রে বলবো এখনও এটি নির্দিষ্ট হয় নাই। আর যারা ইজতেমার উভয় পক্ষে যারা শীর্ষ মুরব্বীরা রয়েছে তাদের সাথে আসলে সিদ্ধান্ত নিয়ে সেটি আসলে বলা যাবে। তবে ইজতেমার চারপাশে যদি বলি সেক্ষেত্রে বলবো যে ইজতেমার যে 3 কিলোমিটার রয়েছে
রাজধানী উত্তরা, তুরাগ এবং টঙ্গী এই 3 কিলোমিটার আশপাশে কিন্তু কোথাও কেউ জমাতবন্দি বা কেউ অবস্থান বা সেখানে জোরে কোনো শব্দ নিয়ে কোথাও কোনো মাইক বা কোথাও কিন্তু অবস্থান করতে পারবে না, এমন একটি কিন্তু গণবিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। সেই গণবিজ্ঞপ্তি কিন্তু এই শর্তগুলি দেওয়া হচ্ছে, যে আলোকে কিন্তু ইজতেমার ময়দান এখন সম্পূর্ণ ফাঁকা হয়েছে, হয়তোবা সেটি আলোচনা করে সেটি আবারও জানিয়ে দেওয়া হবে। তবে আমরা কিছুক্ষণ আগে কিন্তু মাওলানা জুবায়ের অনুসারী এবং সাদ অনুসারী যারা রয়েছে মিডিয়া সমন্বয়কারী তাদের সাথে কিন্তু কথা বলেছি। তারা বলছে যেটি বেশি উভয় পক্ষে আলোচনা বসছে, সেটি আগামীকাল কি হবে বা সেই বিষয়ে কিন্তু আমাদেরকে জানিয়ে দেওয়া হবে বলে এমনটি বলেছিল। ধন্যবাদ আপনাকে। ইজতেমার ময়দানে যারা হামলা এবং হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে তাবলিগের মাওলানা সাদ এবং মাওলানা জুবায়ের পন্থীদের সাথে পৃথক বৈঠক শেষে এসব কথা জানান তারা। আর জুবায়েরপন্থীদের পক্ষে মাওলানা মামুনুল হক বৈঠকে অংশ নিয়ে বলেছেন, এবার ইজতেমা শুধু তারাই করবেন কারণ সাদপন্থীরা লাশ ফেলে অধিকার হারিয়েছে। সাদপন্থীদের মুখপাত্র রেজা আরিফ বলেছেন, মানুষের মৃত্যু অনাকাঙ্ক্ষিত, ইজতেমার ময়দান প্রশাসনের জিম্মায় ছেড়ে দিয়েছে। তাবলিগের সংকট নিয়ে 2 দফায় সচিবালয়ে বৈঠক হয়েছে। মাওলানা সাদ ও মাওলানা জুবায়ের সমর্থক মুরব্বীদের সাথে আলাদা বৈঠক হয়। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে তথ্য, ভূমি, শিল্প, ধর্ম উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বাহিনী ও সংস্থাগুলোর প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। প্রাণহানি, আহত, নিখোঁজ সব বিষয়ে আলোচনার পর ইজতেমা মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন সাদপন্থীরা। ওনাদের অনুরোধটাকে কনসিডার করে আমরা মাঠ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যেন কোনো রকম সমস্যা তৈরি না হয়। কারণ অতীতে আমরা সরকারের সমস্ত কথা রেখেছি, এইবার আমরা সরকারের এই কথাটাকে সম্মান করছি। আমরা কোনো রকম সমস্যা তৈরি না হয়, শান্তিপ্রিয় দল হিসেবে আমরা সেটাকে ছেড়ে দিচ্ছি মাঠ। মাওলানা মামুনুল হক জুবায়ের সমর্থক অংশের নেতৃত্ব দেন বৈঠকে। তিনি সাদ সমর্থকদের নিষিদ্ধের দাবি করেন। বিগত 2018 সালেও এভাবে হামলা চালিয়ে তারা 5000 মানুষকে মারাত্মক আহত করেছিল। কয়েকজন ব্যক্তিকে তারা তখনও হত্যা করেছিল, কিন্তু তখনও তাদের বিরুদ্ধে তেমন কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি রহস্যজনক কারণে। আবারও তারা একই ঘটনা পুনরাবৃত্তি ঘটল। কাজে এই জন্য এই সাদপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি। ইজতেমায় হত্যাকাণ্ডের ঘটনায় সরকারের অবস্থান ব্যাখ্যা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমার ভাইয়েরাই আজকের ভিতরেই তারা একটা কেস করবেন, মানে যে 4 জন হত্যা হয়েছে তাদের জন্য, এবং তাদের সাথে সাথে আমরা যারা পাবো, মানে যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। সরকারের অবস্থান, সরকার তো আমি বলবো তো ভাইয়ের আলোচনা করুক আগে। তাবলিগ জামায়াতের মূল কেন্দ্র কাকরাইল মসজিদেও দিনভর অবস্থান ধরে রাখেন মাওলানা জুবায়েরপন্থীরা। সরকারের ব্যবস্থা নেওয়ায় বৃহস্পতিবার ইজতেমা ময়দান অভিমুখে লং মার্চের ঘোষণা প্রত্যাহার করেন তারা। এরা ভারতের দ্বারা ব্যবহৃত হচ্ছে, যেহেতু তাদের আমির ভারতের, এবং এই ভারতের দালালি করছে তারা, এবং এই ভারতের দালালি করেই তারা আমাদের দেশে সত্তা ফাসাদ করছে। 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি প্রথম পর্ব আর 7 থেকে 9 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমার জন্য দিন ধার্য আছে। এই পরিস্থিতিতে কোন পক্ষ কখন থেকে ইজতেমায় অংশ নেবে তা এখনো স্পষ্ট নয়। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর নেতা মাইকেল চাকমা। বুধবার সকালে ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির কার্যালয়ে তিনি মৌখিক অভিযোগ করেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, আইন অনুযায়ী অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। শেখ হাসিনার শাসন আমলে জীবনের 5 বছর 4 মাস কোথায় ছিলেন, কারাই বা গুম করেছিল সে অভিযোগ জানাতে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। এ সময় চিফ প্রসিকিউটরের কার্যালয়ে মৌখিক অভিযোগে মাইকেল চাকমা বলেন, 2019 সালের 9 এপ্রিল রাজধানীর কল্যাণপুর থেকে তাকে কারা যেন তুলে নেয়। এরপর তার পরিবার দাঁড়ে দাঁড়ে ঘুরেও সন্ধান পায়নি। শুধু তাই নয়, তার খোঁজ চেয়ে করা রিটও শুনেননি হাইকোর্ট। জানালেন কি হয়েছিল সেদিন। শেখ হাসিনা যে 2013 সালে খাগড়াছড়িতে একটা সমাবেশে গিয়েছিলেন, নির্বাচনের সমাবেশ, অবরোধ থাকাতে সেদিন তার সমাবেশ 2টায় শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু লোকজন উপস্থিতি কম থাকায় 4টার দিকে শুরু করতে হয়।
তো ওই সমাবেশের দিন শেখ হাসিনা সে যে পাবলিক মিটিংয়ে বক্তব্য দেওয়ার সময় বলেছিল যে আজকে যারা অবরোধ দিয়েছে তাদেরকে আমি দেখে নেব, একেবারে এইভাবে এসে বলছে তাদেরকে আমি দেখে নেব। মাইকেল চাকমার এই অভিযোগ গ্রহণ করে চিফ প্রসিকিউটর জানালেন এর তদন্ত করা হবে। আমরা ওনার এই বক্তব্য থেকে নিশ্চিত হয়েছি যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স যেটা গত সরকারের আমলে সিস্টেম্যাটিক ওয়েতে করা হয়েছে সেগুলো স্বীকার তিনি হয়েছিলেন এবং সে কারণে তিনি একইভাবে এই বক্তব্যগুলো গুম কমিশনের কাছেও দিয়েছেন। আজকে আমাদের কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেহেতু এটা আন্তর্জাতিক আইনের অধীনে একটা অপরাধ, সেই অপরাধের বিচার চাইতে তিনি আমাদের কাছে এসেছিলেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের দুদিন পর 7 আগস্ট চট্টগ্রামের একটি স্থানে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয় মাইকেল চাকমাকে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ 7 জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আর উলফা নেতা পরেশ বড়ুয়াকে সাজা কমিয়ে দেওয়া হয়েছে যাবজ্জীবন। বাকি 6 আসামির সাজা কমিয়ে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। মামলার তদন্ত সঠিকভাবে হয়নি এবং আসামিদের বিরুদ্ধে তথ্য প্রমাণ না থাকায় খালাস এবং দণ্ড কমানো হয়েছে বলে জানান উচ্চ আদালত। 2004 সালের 1 এপ্রিল মধ্যরাত চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার জেটিতে খালাসের সময় বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী, যা 10 ট্রাক অস্ত্র মামলা নামেই পরিচিত। বলা হয় অস্ত্রগুলো ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্যই চোরাচালান করা হয়। এ নিয়ে তৎকালীন বিএনপি সরকারের সঙ্গে টানাপোড়েন বাড়ে ভারতের। আলোচিত এই ঘটনার তদন্ত শুরু করে বিএনপি জামাত সরকার। পরবর্তীতে 1-11 সরকারের সময় এই মামলার অভিযোগপত্র দেয়া হয়। শুরু হয় বিচার, শেষ হয় 28 জনের সাক্ষ্য গ্রহণ। ক্ষমতার পালাবদলে সরকার গঠন করে আওয়ামী লীগ। নতুন করে শুরু হয় তদন্ত। অভিযুক্ত করা হয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, গোয়েন্দা সংস্থার বেশ কয়েকজনকে। মৃত্যুদণ্ড দেয়া হয় বাবর, নিজামী, উলফা নেতা পরেশ বড়ুয়া সহ 14 জনকে। বিচারিক আদালতের রায়ের 10 বছর পর 14 আসামির মধ্যে 7 জনকে খালাস দিলেন উচ্চ আদালত। মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে 10 বছরের জেল হয়েছে 6 জনের। আর উলফা নেতা পরেশ বড়ুয়াকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। এই মামলা আজকে নিষ্পত্তি হলো। এই মামলার মূল বিষয়বস্তু দাঁড়িয়েছিল যে আদালত দেখবে সঠিক ইনভেস্টিগেশন হয়েছে কিনা, প্রপার ব্যক্তির বিরুদ্ধে প্রপার চার্জ এবং সাক্ষ্য প্রমাণ হাজির করা হয়েছে কিনা। জনাব লুৎফুজ্জামান বাবরকে মামলার প্রধান আসামি করা হয়েছিল দ্বিতীয় তদন্তের ভিত্তিতে। এই জনাব লুৎফুজ্জামান বাবরকেও আজকে খালাস দিয়েছেন এই কথা বলে যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম, শিকার, এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেনি। এই মামলার রায়ে উঠে আসে রাষ্ট্রপক্ষের আইনজীবী, তদন্ত ও গোয়েন্দা সংস্থার ব্যর্থতা। বলা হয়েছে কেবল রাজনৈতিক রং দিতেই বাবর, নিজামী সহ অনেককে অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশের আইনে এটা এই স্মাগলিং সেটা প্রমাণ হতে হলে দেখতে হবে যে কেউ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বা কোনো অর্থের কারণে এই স্মাগলিংটা সাধারণত হয়ে থাকে। কিন্তু এখানে ওই ট্রায়াল জাজ সাহেব ওনার রায়ে উনি দেখছেন যে না, এগুলো পার্শ্ববর্তী কোনো দেশে পাচার করার জন্য এগুলো আনা হয়েছিল। তো কাজেই আমরা এটাই বলার চেষ্টা করেছি এবং এটা আমরা কোর্টের কাছে ন্যায় বিচার পেয়েছি, বিশেষ করে যারা খালাস হয়েছে তাদের বিষয়ে। উচ্চ আদালতে রায়ের পর্যবেক্ষণে বলেছেন, নিরপরাধ ব্যক্তিকে সাজা দেয়া কখনোই বিচারের মূল উদ্দেশ্য হতে পারে না। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। 2 শিক্ষার্থী হত্যার প্রতিবাদে রামপুরায় মশাল মিছিল করছে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, একটু জানাবেন শিক্ষার্থীদের দাবিগুলো কি কি মূলত, আর এই সম্পর্কে বিস্তারিত কি কি তথ্য আছে আপনার কাছে একটু আমাদের জানাবেন। মূলত রামপুরায় 3টা
থেকেই কিন্তু শিক্ষার্থীদের সরব অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা প্রথমে রামপুরার যে মূল সড়ক টিভি সেন্টারের সামনে, সেখান থেকেই কিন্তু তারা অবস্থান কর্মসূচি শুরু করে এবং তারা যেটি দাবি করছে যে মূলত তাদের যে শিক্ষার্থীদের গুপ্ত হত্যা, অর্থাৎ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় ভূমিকা রাখছিল তাদের আসলে এই যে হত্যাকাণ্ডটি, তাদের যারা সক্রিয় অংশগ্রহণ ছিল এই আন্দোলনে তাদের হত্যা করা হচ্ছে গুপ্তভাবে, তাদের কিন্তু এমনটাই দাবি এবং তাদের এই হত্যার বিচারে কিন্তু তারা মাঠে নেমেছেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছেন। বিকাল থেকে এই রামপুরার যে মূল সড়ক সেটি কিন্তু তারা অবরোধ করে রাখে, সেটি অবরোধ করে তারা এই আন্দোলন অব্যাহত রাখে এবং সেটির পরে কিন্তু এখন তারা মশাল মিছিল নিয়ে ইস্ট ওয়েস্ট থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় পর্যন্ত তারা প্রদক্ষিণ করবে এবং সেই মিছিলটি শেষে আসলে তারা একটি সংবাদ সম্মেলন করবে বলে আমরা জানতে পেরেছি। সেই সাথে তারা বিকাল থেকেই কিন্তু এই মূল সড়কটিতে অবস্থান করেছিল এবং তাদের যেটি মূলত দাবি যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তাদের কিন্তু সরব অবস্থান ছিল এবং যারা আসলে সক্রিয়ভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের বিভিন্ন অজুহাত দিয়ে তাদের কিন্তু নির্মমভাবে হত্যা করা হচ্ছে বলে তাদের দাবি এবং বেশ কয়েকটি এমন বিচ্ছিন্ন ঘটনার প্রতিবাদে কিন্তু তারা আজকে একত্রিত হয়েছেন। এই বেসরকারি বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট, এআইইউবি থেকে শুরু করে বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়েছেন এবং তাদের এই বিক্ষোভ মিছিল এবং তারা 3টি দাবি নিয়ে কিন্তু এখানে অবস্থান করছেন। মূলত 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন যে এই হত্যাকাণ্ডগুলোর সুষ্ঠু তদন্তের পাশাপাশি এর বিচারের দাবি কিন্তু তারা এই মশাল মিছিল থেকে করছেন এবং তারা কিন্তু এই বিচারের দাবি জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে রেদওয়ান। অর্থনৈতিক সহযোগিতামূলক দেশগুলোর সম্মেলনে D8-এ যোগ দিতে মিশরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সকাল 11টায় মিশরের রাজধানী কায়রোতে পৌঁছান তিনি। কায়রোর আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে মন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এর আগে দিবাগত রাত 1:20 তাকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। সম্মেলনে বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধান যোগ দেবেন। একাধিক দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাইডলাইনে বৈঠক হওয়ার কথা রয়েছে। দলের মধ্যে থাকা দুষ্ট প্রকৃতির লোকদের নজরে রাখতে হবে যাতে তারা দলের সুনাম নষ্ট করতে না পারে, এমনটা মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র কাঠামোতে মেরামতে বিএনপির 31 দফা নারায়ণগঞ্জ, গাজীপুর এবং টাঙ্গাইলে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এ সময় তিনি বলেন, আগামী নির্বাচন বিএনপির জন্য অত্যন্ত কঠিন এক নির্বাচন হবে। আওয়ামী লীগের মতো নয়, বরং বিএনপির পরিবর্তন চায়। জনগণের আস্থা অর্জন করতে তাদের পাশে থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। সিটি ও পৌর কাউন্সিলরদের পুনর্বহালের সুপারিশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। প্রেস ক্লাবে কাউন্সিলরদের সমাবেশ থেকে এই ঘোষণা দেন দুই প্ল্যাটফর্মের শীর্ষ নেতৃত্ব। আগামীতে সম্ভাব্য নতুন রাজনৈতিক দলকে সহযোগিতা করতে কাউন্সিলরদের প্রতি আহ্বানও জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। সেই সঙ্গে ফ্যাসিবাদদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। গেল 26 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার দেশজুড়ে 12 সিটি কর্পোরেশন ও 332টি পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করে। প্রায় 3 মাস পর অপসারিত সেই কাউন্সিলররা সমাবেশ করেন জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে। বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের ব্যানারে এই সমাবেশ থেকে নিজেদের পুনর্বহালের দাবি জানান তারা। আমাদেরকে পুনর্বহাল করে দেন, আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। নির্বাচনের আগে অনেক সহযোগিতা লাগবে। আপনারা আমাদেরকে পুনর্বহাল করেন। সমাবেশে যোগ দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ। কাউন্সিলরদের পরিবর্তে প্রশাসক নিয়োগের বিষয়ে একমত নয় বলে জানান হাসনাত আব্দুল্লাহ। এই 9টা 5টার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দিয়ে এই জনপ্রতিনিধিদের অভাব কোনোদিনও পূরণ করা সম্ভব নয়। আসিফ মাহমুদকে অবশ্যই আমরা অ্যাপ্রোচ করব, এটা নিয়ে দ্রুততম সময়ে একটা কমিশন করে বাতিল করেছেন এই যুক্তিতে, যেহেতু এগুলো আওয়ামী ফ্যাসিবাদের আমলের নির্বাচনে হয়েছে, অতএব এই নির্বাচনটা বৈধ হয় নাই, ন্যায্য হয় নাই, বিরোধী দলগুলো এগুলো মানে নাই, কথা সত্ত্বেও এই জন্য বাতিল করলাম। রিপ্লেসমেন্ট বসাইছেন কাদেরকে? আমলাদেরকে না,
এই আমলারা রাইটে ভোট করছে না। এ সময় কাউন্সিলরদের পুনর্বহালের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসন্ন রাজনৈতিক দলকে সহযোগিতার শর্ত জুড়ে দেন নেতারা। জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বৈষম্য বিরোধীর নেতৃত্বে যে একটি রাজনৈতিক দল আসতেছে, সে রাজনৈতিক দলে আপনাদের আমরা সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। আমরা আশা করি সেই রাজনৈতিক দলে আপনাদের এই ত্যাগ তিতিক্ষা আমরা মূল্যায়ন করব। জনগণের ম্যান্ডেট নিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছে, তারা জনগণের প্রতিনিধি হিসেবেই থাকুক। যে ওই ফ্যাসিস্টদের সময়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদেরকে সহায়তা করেছে, আমরা যদি এমন কাউকে আপনাদের ওই লিস্টে দেখি, তাহলে মনে রাখবেন আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের সাথে ওই কমিটমেন্টের বিরুদ্ধে চলে যাবেন। অপসারিত এই কাউন্সিলরদের পুনর্বহালের পর মেয়র হবার প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানায় জাতীয় নাগরিক কমিটি। হুঁশিয়ার করে বলে, ফ্যাসিবাদীদের বিচার হবার আগে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় শত্রু ও বেঈমান হিসেবে চিহ্নিত হবে। আগে বিচার, তারপরে ইলেকশন। আপনারা কি ঐক্যবদ্ধ? সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। প্রাথমিক শিক্ষক সমিতির জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টাইম স্কেল সংক্রান্ত বিধির বিপরীতে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিলের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক কমিটি। বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় অফিসে ওই সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশের 53 বছরের বাস্তবতায় শিক্ষাকে অবমূল্যায়ন করা হয়েছে। শিক্ষকরা কখনোই যথাযথ মূল্যায়ন পায়নি। বলেন, সরকারি বিধিবিধানের আলোকে 48,720 জন শিক্ষক টাইম স্কেল ভোগ করার পর হঠাৎ 8 বছর পর অর্থ মন্ত্রণালয় টাইম স্কেল প্রাপ্য হবে না মর্মে একটি পত্র জারি করেছে। একে সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ বলে মনে করে জাতীয় নাগরিক কমিটি। অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত 12/8/2020 তারিখের 92 নং স্মারকটি অবৈধ বলে সেটি বাতিল করতে হবে। উল্লেখিত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষকগণরা ভবিষ্যতে যেন আর কোনো প্রকার হয়রানির শিকার না হয়, সেটি এই দুটি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে নিশ্চিত করতে হবে। যাদের বঞ্চনা আছে, কালেকটিভ এবং সমষ্টিগত বঞ্চনা আছে, সকলের সাথে জাতীয় নাগরিক কমিটি ওতপ্রোতভাবে জড়িত থাকবে। আমাদের বিশ্বাস, নাগরিক কমিটির মাধ্যমে আমাদের এই সমস্যার সমাধান হবে। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। সিরিয়ায় বাড়ল যুক্তরাষ্ট্র ও তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। মানবিজ শহরের আরও 1 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে তুর্কি সমর্থিত বিদ্রোহীদের জোট SNA এবং মার্কিন সমর্থিত SDF। যুদ্ধবিরতিতে মেয়াদ বৃদ্ধির লক্ষ্য আলোচনা অব্যাহত এবং জানান মিলার, একই সাথে গত 8 ডিসেম্বর বিদ্রোহীদের অভিযানে আসাদ সরকারের পতনের পর দুপক্ষের মধ্যে নতুনভাবে ছড়ায় সংঘর্ষ। SDF-কে হটিয়ে মানবিজ দখল করে SNA যোদ্ধারা সংঘাত বন্ধে গত সপ্তাহে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে যুক্তরাষ্ট্র। শুধু বিদেশ থেকে টাকা আনলেই হবে না, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে নিজ দেশেই প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে গ্লোবাল ক্লাইমেট নেগোসিয়েশন এর চ্যালেঞ্জ অ্যান্ড প্রায়োরিটি ফর বাংলাদেশ শীর্ষক সেমিনারে উপদেষ্টা বলেন, বাংলাদেশে 30% বায়ু দূষণ হয় পাশের দেশের কারণে। তবে নিজ দেশের বাকি দূষণের উৎসগুলোকে নিয়ন্ত্রণ করতে পারলেই পরিবেশের রক্ষা সম্ভব। তিনি জানান, এরই মধ্যে বায়ু দূষণ মোকাবিলায় একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। 21 ডিসেম্বর থেকে 14টি দলে ভাগ হয়ে তারা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করবে। ঢাকার খালগুলো পুনরুদ্ধারে কর্মপরিকল্পনা চূড়ান্ত বলে জানান উপদেষ্টা। ভাগ করে তারা আগামী শনিবার থেকে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার এবং ঢাকায় ড্রাইভ করবেন। সেখানে নির্মাণ কাজটাকে তারা নিয়ন্ত্রণ করবেন, দূষণকারী যারা আছে তাদেরকে নিয়ন্ত্রণ করবেন, অবৈধ ইটভাটাগুলো ভেঙে দেবেন। এই কাজগুলোর ফলে পানি ছিটানোর ব্যবস্থা করবেন, জনদুর্ভোগ কিছুটা কমবে। আগামী ফেব্রুয়ারি মাসে IMF এর ঋণের চতুর্থ কিস্তির $65 কোটি পাওয়া যাবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। সকালে বাংলাদেশ ব্যাংক ও দাতা সংস্থা IMF এর সমাপনী বৈঠক শেষে এমন আশার কথা শোনান
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। আইএমএফ এর ঋণ কর্মসূচির আওতায় 3 কিস্তিতে এ পর্যন্ত পাওয়া গেছে 231 কোটি মার্কিন ডলার। বাকি অর্থ 4 কিস্তিতে পাওয়া যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 470 কোটি ডলার ঋণ কর্মসূচির সাথে আরও 100 কোটি ডলার বাড়তি ঋণ পাওয়ার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে দাতা সংস্থা আইএমএফ। ঋণ পাওয়ার ক্ষেত্রে কয়েকটি শর্ত পালন করতে হবে বাংলাদেশ ব্যাংকে। এর মধ্যে উল্লেখযোগ্য ডলারের বিনিময়ে মূল্য হার পদ্ধতি ক্লোনিং পেক এর পরিবর্তন করতে হবে নিয়ন্ত্রক সংস্থাকে, আনতে হবে বাজারের কাছাকাছি। এছাড়া মুদ্রানীতির ফ্রেমওয়ার্ক প্রকাশ সহ আরও কিছু শর্ত দিয়েছে সংস্থাটি। সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের অনিয়ম দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ যাচাই বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন। বুধবার বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি এই হুঁশিয়ারি দেন আখতার হোসেন। বলেন, দুর্নীতিগ্রস্ত আমলারাই রেহাই পাবে না। বলেন, কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং বস্তুনিষ্ঠ অভিযোগ কমিশনে দাখিল হবে বলে বা নজরে এলে এ বিষয়ে কমিশন দ্রুত যথাযথ আইনানুগ ব্যবস্থা নেবে। আর এক্ষেত্রে কোনো বিশেষ ক্যাডার বা ব্যক্তির প্রতি কোনো ধরনের আনুকূল্য দেখানোর সুযোগ নেই। কমিশন প্রজাতন্ত্রের সব কর্মকর্তা কর্মচারীকে এই বার্তা দিতে চায়। আমলাতন্ত্রের বিভিন্ন সোপানের যে কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং বস্তুনিষ্ঠ অভিযোগ কমিশনে দাখিল হলে বা কমিশনের নজরে এলে এ বিষয়ে কমিশন দ্রুত যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। তরুণ শিল্প উদ্যোক্তাদের সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল জেসিআই এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। সভায় গত 12 বছরের ধারাবাহিকতা বজায় রাখতে সাংগঠনিক কর্মপরিকল্পনা তুলে ধরেন বক্তারা। দ্বিতীয় অধিবেশনে গোলাম সারোয়ার চৌধুরীকে সভাপতি এবং ইশতিয়াক আলমকে সেক্রেটারি জেনারেল করে চট্টগ্রাম চ্যাপ্টারের নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় জুনিয়র চেম্বারের সাধারণ সদস্য এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। ঢাকার দোহারে নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় এবং দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলামের পক্ষ থেকে ৬ষ্ঠ ধাপের মতো শুরু হয় এই বিতরণ কর্মসূচি। দোহার পৌরসভা, নারিশা, সুতাপুর সহ 4টি ইউনিয়নে প্রায় ৬,০০০ মানুষের মাঝে বিতরণ করা হয় শীতবস্ত্র। সহায়তা পেয়ে নুরুল ইসলাম ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হতদরিদ্ররা। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। কম্বলটা পাইয়া খুব উপকার হয়েছে। সালমা ইসলামকে দোয়া করব। এই শীতের মধ্যে সালমা ইসলাম কম্বলটা দিয়ে অনেক উপকার হয়েছে, তার জন্য দোয়া রইল। সবাই পাইছে, এখানে গরিব দুঃখী যারা আছে সবাই পাইছে কম্বলটা। প্রতি বছর তার লিগে আমরা কাপড় চোপড় পাই, আমরা শীতের মধ্যে কম্বল পাই, তার লিগে আমরা অনেক কিছু আমরা সহযোগিতা পাই। অসহায় গরিব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ। মিরপুর 14-তে নাবিক আবাসিক এলাকায় সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। উপস্থিত সকল নারী পুরুষের খোঁজ খবর এবং দরিদ্র নিপীড়িত জনগোষ্ঠীর পাশে থাকার আশ্বাস দেন তিনি। এ সময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ ঢাকা শাখার চেয়ারম্যান নাওমি নাহার আজাদ এবং বিএন লেডিস ক্লাব ঢাকার শাখার চেয়ারম্যান বেগম লুবনা আনোয়ার এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সকল বিশ্ববিদ্যালয়ের সুসম্পর্ক তৈরি করার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর নিয়াজ আহমেদ খান। বিশেষ করে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভাজন দূর করার আহ্বান জানান তিনি। সকালে জাদুঘরে বিশ্ব আরবি দিবস অনুষ্ঠানে তিনি বলেন, সকল বিশ্ববিদ্যালয়ের সাথে সুসম্পর্ক তৈরি করতে পারলে কোনো রাজনৈতিক বিভাজন তৈরি হবে না। সমাজের স্বীকৃতি ছাড়া কোনো বিশ্ববিদ্যালয় চলতে পারে না বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। জানান, গণঅভ্যুত্থানের পর এখন আর ফিরে তাকানোর সুযোগ নেই। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর মোহাম্মদ শামসুল আলম বলেন, দেশের জনগণকে আরবি ভাষা শেখাতে পারলে মধ্যপ্রাচ্যে কাজের সুযোগ বাড়বে। এর আগে জাদুঘরের সামনে র্যালির আয়োজন করে ইসলামী বিশ্ববিদ্যালয়। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন
সালমান মানবিক সহায়তা এবং ত্রাণ কেন্দ্রের অর্থায়নে বন্যা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য এবং ঘর নির্মাণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দুপুরে গুলশানের সৌদি দূতাবাসে এই কর্মসূচির উদ্বোধন করেন রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আদ-দেইলাইয়ান। এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষের পাশে থেকে কাজ করে যাবে সৌদি আরব। যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে সৌদি আরব। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সামনে আরও গভীর হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রদূত। ক্ষতিগ্রস্তদের এসব খাদ্য বিতরণ এবং ঘর নির্মাণ করে দেবে সুনবুলাহ ওয়েলফেয়ার নামের অ্যাসোসিয়েশন। বুয়েটে শুরু হয়েছে ইলেকট্রনিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর উপর ৩ দিনব্যাপী ১৩তম ইন্টারন্যাশনাল কনফারেন্স। সকালে সম্মেলন উদ্বোধন করেন বুয়েটের উপাচার্য ডক্টর এবিএম বদরুজ্জামান। বিশ্বের ৯টি দেশ থেকে ২৪ জন গবেষক অংশ নিতে আর ৪৩৮টি রিসার্চ পেপার জমা পড়েছে। তার মধ্যে থেকে টেকনিক্যাল কমিটি ১৫০ শতাধিক পেপার উপস্থাপনের জন্য নির্বাচন করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা এবং ভারতের গবেষকরা ৪টি কি নোট পেপার উপস্থাপন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন IEEE বাংলাদেশ সেকশন চেয়ারপারসন অধ্যাপক ডক্টর এম মশিউর হক। আর সম্মেলনটি টেকনিক্যাল চেয়ার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অর্গানাইজিং চেম্বার অধ্যাপক ডক্টর ABM হারুনুর রশিদ। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে ৭০০ গাছের চারা প্রদান করেছে পূবালী ব্যাংক। বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে গাছের চারা তুলে দেন পূবালী ব্যাংকের সিলেটের মহাব্যবস্থাপক। ৫ লাখ টাকা ব্যয়ে কেনা এসব চারা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশেই গাছের চারা রোপণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি, পূবালী ব্যাংকের সিলেটের মহাব্যবস্থাপক সহ অন্যান্যরা। এই ছিল আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।